হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজ আমরা গ্রুপ 2 এলিমেন্টের আরও কিছু রাসায়নিক চরিত্র নিয়ে কথা বলবো এবং এটাই আমাদের শেষ লেকচার। গ্রুপ 2 সংক্রান্ত রাসায়নিক চরিত্রের এটাই শেষ লেকচার। তাহলে চলো বাকি যে রাসায়নিক চরিত্র রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। আজ আমরা প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জটিল যৌগ গঠন। জটিল যৌগ বলতে কি বোঝায় আগে আমরা সেইটা একটু জেনে নিই, তারপরে কিভাবে গঠন হচ্ছে সেটা দেখব। মনে করো একটা আয়ন M+, অর্থাৎ এর জারণ স্তর একটাই। এখন এ যদি কোনো নেগেটিভ অংশের সঙ্গে যুক্ত হতে যায়, মনে করো X-, কোনো নেগেটিভ অংশের সঙ্গে যুক্ত হতে যায়, তাহলে একটাই নেগেটিভ অংশকে গ্রহণ করবে, কারণ তার একটা পজিটিভ চার্জ আছে। তাহলে এখান থেকে যে যৌগটা তৈরি হলো সেটা হলো MX। এটা সাধারণ যৌগ তৈরি হওয়ার ব্যাপার। এখন যদি এমন হয় যে বিশেষ কোনো ক্ষেত্রে এই সংখ্যাটা MX n হয়ে গেল, MX n হয়ে গেল, আর এইটা Y-, MX n Y-, অর্থাৎ একটার বদলে একের অধিক X- এই M+ এর সঙ্গে যুক্ত হয়ে এরকম একটা নমুনা বা এরকম একটা আয়ন তৈরি করলো। তো এই আয়নটায় দেখতে পাচ্ছ M এর যা যোজ্যতা ছিল তার থেকে বেশি সংখ্যক অ্যানায়ন বা বেশি সংখ্যক যোজক এর সঙ্গে যুক্ত হয়েছে। তো সেই কারণে এই ধরনের নমুনা যেটা গঠিত হলো তাকে আমরা বলি জটিল নমুনা। এবার জটিল নমুনা এটা তো আর এরকম আয়ন হিসাবে থাকবে না। এইটা যে আয়ন বা যে আধানগ্রস্ত হয়েছে তার বিপরীত আধান কিছু এর সঙ্গে সমন্বিত অবস্থায় থাকবে, সেই কারণে আমরা এটাকে বলে থাকি জটিল লবণ। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। যেমন দেখো, ধরো আমরা গ্রুপ 2-তে যেরকম পড়েছি, এই গ্রুপ 1-এ পড়েছি লিথিয়াম+, এইটা অনেক সংখ্যক জলের সঙ্গে, লিথিয়াম+ আয়নটা তার চারিদিকে অনেক সংখ্যক জলের অণু দ্বারা আবদ্ধ থাকে। এগুলো সব যদি H2O অণু হয়, H2O অণু দ্বারা লিথিয়াম+ আয়নটা আবদ্ধ। তার মানে কি, এই H2O অণুগুলো এই লিথিয়াম+ আয়নের সঙ্গে একটা আকর্ষণী প্রভাব দেখাচ্ছে। এবার এই আকর্ষণী প্রভাবটা কিভাবে কাজ করছে? এই প্লাস চার্জের সঙ্গে নিশ্চয়ই অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে বা অক্সিজেনের যে ইলেকট্রন ঘনত্ব রয়েছে, সেই ইলেকট্রনের সঙ্গে এই লিথিয়ামের যে আধানটা তার আকর্ষণী প্রভাবের জন্য এরকম কাজ করছে। অর্থাৎ এই লিথিয়াম+ আর এই মনে করো জলের যে অক্সিজেন পরমাণু, সে এই আধানের প্রতি একটা আকর্ষণী প্রভাব দেখাচ্ছে, তার ফলে লিথিয়ামের সঙ্গে ওয়াটারের একটা আকর্ষণী প্রভাব কাজ করছে, তাই না? এখানে প্লাস চার্জটা তো নিউক্লিয় আধানকে প্রকাশ করে। নিউক্লিয় আধানের প্রতি ইলেকট্রনেরই আকর্ষণ থাকবে, সেই ইলেকট্রনটা কে দিচ্ছে? এই জলের অক্সিজেন পরমাণুটা। তো এইরকমভাবে দেখা যাচ্ছে অনেকগুলো জলের অণু তার ইলেকট্রন জোড় ব্যবহার করে লিথিয়াম+ আয়নের সঙ্গে একটা আকর্ষণী প্রভাব দেখাচ্ছে। ইলেকট্রন জোড়টাকে সম্পূর্ণরূপে লিথিয়াম+কে দিচ্ছে না, কিন্তু লিথিয়াম+এর যে নিউক্লিয়ার আধান, সেই নিউক্লিয়ার আধানের প্রতি আকৃষ্ট হয়ে ইলেকট্রন ঘনত্বটাকে কিছুটা লিথিয়াম+এর দিকে কিছুটা কি করছে? দান করছে বা লিথিয়াম+কে শেয়ার করছে। কিভাবে শেয়ার করছে? জোড়বদ্ধ হিসাবে শেয়ার করছে। এবং জোড়বদ্ধ ইলেকট্রন যখন শেয়ার করে, সেটা আমরা কিসের মাধ্যমে লিখি? কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে লিখি বা অসমযোজী বন্ধনের মাধ্যমে লিখি। তো এইভাবে যে একটা
গঠন পাওয়া যাচ্ছে বা এই সামগ্রিক যে গঠনটা তৈরি হলো, এই সামগ্রিক গঠনটাই কিন্তু যোজ্যতার সঙ্গে তুলনা করলে হবে না, বা যোজ্যতার সঙ্গে কোনো এখানে সামঞ্জস্যতা পাওয়া যাচ্ছে না। যোজ্যতার অধিক সংখ্যক প্রতিস্থাপক এই নমুনাগুলো, দেখো এখানে অনেকগুলো নমুনা লিথিয়াম প্লাসকে ঘিরে ধরেছে, যেটা যোজ্যতার থেকে বেশি সংখ্যক। তো এই ঘটনাটাকেই বলা হয় জটিল লবণ গঠন করা। বোঝাতে পারলাম? তাহলে জটিল লবণ কি হচ্ছে? কোনো নমুনার বা কোনো আয়নের যোজ্যতা স্তর যেইটা, তার থেকে অধিক সংখ্যক কোনো প্রতিস্থাপককে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অসমযোজী বন্ধনের দ্বারা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সামগ্রিক যে একটা গঠন তৈরি করে, সেটাকেই বলা হয় জটিল লবণ। এবারে জটিল লবণটা কেন তৈরি হবে, এই প্রশ্নটা অনেকের মাথায় আসছে। আর কারা তৈরি করবে? জটিল লবণ তৈরি করবে যাদের ইলেকট্রন চাহিদা আছে এবং যাদের ইলেকট্রন অতিরিক্ত আছে। এই দুজন নমুনাকে যদি রেখে দেওয়া হয়, তবেই তারা জটিল গঠনটা বা জটিল লবণ তৈরি করবে। ইলেকট্রন চাহিদা আছে, কি বললাম? জটিল যৌগ তারাই তৈরি করবে যাদের ইলেকট্রন চাহিদা আছে ও তার সাথে যাদের ইলেকট্রন অতিরিক্ত আছে। এবার অতিরিক্ত আছে মানে সেটা কি কি হিসাবে হতে পারে? নেগেটিভ চার্জওয়ালা কোনো নমুনা হতে পারে। নেগেটিভ চার্জ মানে তাদের অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, বা যাদের ইলেকট্রন কোনো বন্ধনে নেই, লোন পেয়ার মানে যাদের ইলেকট্রন জোড় অন্য কোনো পরমাণুর সাথে বন্ধন করে নি, মুক্ত অবস্থায় আছে। তো সেই সমস্ত নমুনা, তারা যাদের ইলেকট্রন চাহিদা আছে তাদের সঙ্গে এরকম জটিল যৌগ গঠন করতে পারবে। এখন দেখো, প্রকৃতিতে কোনো নমুনায় আয়নিত অবস্থায় থাকতে চায় না। সবাই চায় যে তার যে চার্জটা তৈরি হলো সেই চার্জটাকে কোনোভাবে প্রশমিত করে নিতে। যেমন দেখো, কোনো ধাতব আয়ন, মনে করো সোডিয়াম প্লাসের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আছে আমরা জানি। তাহলে সোডিয়াম প্লাস তো প্রকৃতিতে একাই সোডিয়াম প্লাস হয়ে ঘুরে বেড়াতে পারতো। সে তার সঙ্গে OH মাইনাস বা Cl মাইনাস বা CO3 মাইনাস এই সমস্ত আয়নগুলোকে নিজের সঙ্গে সংযুক্ত করছে কেন? যদি এটা এই রকম অবস্থাতেই, মানে আয়নিত অবস্থাতেই যদি খুব সুস্থিত হতো, তাহলে সে তো নেগেটিভ চার্জগুলোর সঙ্গে সমন্বিত না করেই তো থাকতে পারতো। কিন্তু হচ্ছে কেন? তো বলা হচ্ছে যে এদের সুস্থিতিটা কিভাবে বলা হচ্ছে, যে আয়নিত হওয়ার পরেও কোনো নমুনা তো আয়নিত অবস্থায় সুস্থিত থাকতে পারে না, কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই আয়নগুলো কিছুটা হলেও সুস্থিতি দেখাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইছি, কোনো নমুনাকে আমরা সাধারণত আয়নিত অবস্থায় রাখতে পারি না, সবাই নিস্তরিত হতে চায়। কিন্তু যদি আমরা আয়নিত করি, কিছুটা সময়ের জন্য দেখা গেছে যে এই আয়নগুলো সুস্থিত অবস্থায় থাকছে, কিন্তু যৌগ গঠন করার একটা প্রবণতা রয়েছে। এই আয়নটা হচ্ছে উত্তেজিত অবস্থায় সুস্থিতভাবে থাকতে পারছে। কারণ যখন আমরা ক্যাটায়ন তৈরি করছি বা অ্যানায়ন তৈরি করছি, তখন তো গ্যাসীয় অবস্থায় মৌলগুলোকে নিয়ে যাওয়ার পরে তবেই আমরা আয়ন তৈরি করতে পারি। তো গ্যাসীয় অবস্থা মানে প্রত্যেকটা মৌলের উত্তেজিত অবস্থা। তো সেই উত্তেজিত অবস্থায় ওই ফর্মে থাকতে পারছে কিছুটা সময়ের জন্য, তো সেই কারণে স্টেবল হিসাবে বলা হচ্ছে। কিন্তু ওইভাবেই সারা জীবন থেকে যাবে না, সে সবসময় চাইবে যে নিস্তরিত হতে বা নিস্তরিত কোনো অবস্থায় যেতে। কিভাবে নিস্তরিত অবস্থায় যাচ্ছে? সে তার বিপরীত আধানধর্মী কাউকে নিজের সঙ্গে সমন্বয় করে নিস্তরিত হয়ে যাচ্ছে। তো জটিল যৌগ গঠন করার কারণটাও হচ্ছে তাই।
তাহলে আমরা এখানে লিখতে পারি কারণ এক ইলেকট্রন চাহিদা নিস্তড়িত হওয়ার জন্য ইলেকট্রন চাহিদা নিস্তড়িত হওয়ার জন্য এই কথাটা আমি কেন লিখলাম? আমি তো অন্যটাও বলতে পারতাম যে ইলেকট্রন ছেড়ে দেওয়া বা ইলেকট্রন দান করে দেওয়া নিস্তড়িত হওয়ার জন্য। যেহেতু আমরা এখানে এই মেটালসগুলো নিয়ে পড়ছি গ্রুপ 2, তো গ্রুপ 2 এর ক্ষেত্রে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের তো ইলেকট্রন চাহিদাই থাকবে। আর 2 হচ্ছে ক্যাটায়নে উপস্থিত ফাঁকা অরবিটাল, যেখানে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? তো অরবিটাল যেগুলো ফাঁকা থাকবে সেখানে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এর ফলে জটিল যৌগ তৈরি হচ্ছে। তাহলে এবার তুমি ভেবে দেখো, এদের জারণ স্তর, ধরো সোডিয়ামের জারণ স্তর 1, কিন্তু এর অরবিটাল অনেকগুলোই ফাঁকা আছে। তাহলে জারণ স্তরের সাথে অরবিটাল ফাঁকা থাকার সংখ্যা তো সমান নয়, অরবিটাল তো অনেক ফাঁকা রয়েছে। সোডিয়াম প্লাসের যদি আমি কনফিগারেশন দেখি তাহলে কি নিয়ন 3s0, 3p0, 3d0, তাহলে দেখো 3s এর একটা ঘর ফাঁকা, 3p এর 3টে ঘর ফাঁকা, 3d এর 5টা ঘর ফাঁকা, তাহলে তো অনেকগুলো ঘর ফাঁকা আছে, তাই না? তো অনেকগুলো ঘর ফাঁকা আছে তখন অনেকজনের থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক কি না? তো সেখানে এই জারণ স্তরের সঙ্গে বা যোজ্যতা স্তরের সঙ্গে এই জটিল যৌগ যতজনের সঙ্গে গঠন করবে সেই সংখ্যাটা কিন্তু নির্ভর করে না। বোঝাতে পারলাম? ধরো তোমার বাড়িতে তোমার বাবা মা, তুমি, তোমার ভাই বা বোন বা দিদি বা দাদা কেউ আছো, 4 জন মেম্বার মনে করো আছো। তাহলে তোমাদের বাড়িতে 4টেই কি রুম আছে? সবাই তো ভাবতে পারে যে ও আচ্ছা, এই ফ্যামিলিতে 4 জন, তাহলে এদের বাড়িতে নিশ্চয়ই 4টে রুম আছে। 4টের বেশি রুম থাকতে পারে বা 4টের কম রুম থাকতে পারে, এরকমও তো হয়। তার মানে মেম্বারের ওপর নির্ভর করে কখনো ঘরের রুম নাম্বার হয় না, এরকম যে একটা ব্যাপার। তো এখানে আমি যেটা বলছি যে এই যে ধাতব ক্যাটায়ন যেগুলো তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম, আমি কি বললাম, জটিল যৌগ গঠন করছে। তো তাদের জারণ সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু জটিল যৌগ গঠনের সময় কতজন তার সাথে এসে যুক্ত হবে সেটা নির্ভর করে না। কিসের ওপর নির্ভর করছে? ওই ক্যাটায়নগুলোর দেখতে হবে কতগুলো ফাঁকা অরবিটাল আছে তার উপরে, বিষয়টা একটু নতুন, তাই আমি পয়েন্টগুলো ধরে ধরে বলছি। দ্বিতীয়ত, যতগুলো ফাঁকা অরবিটাল আছে সবকটা অরবিটালেই ইলেকট্রন গ্রহণ করে জটিল যৌগ তৈরি করে নিতে পারবে না। এবার তোমরা ভাবতে পারো যে এই কথাটার মানে কি? স্বাভাবিক, ধরো এইটা একটা আয়ন, এই আয়নটার সঙ্গে এই একজন যুক্ত হলো, এই একজন যুক্ত হলো, এই একজন 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 হলো। এবারে এর দেখা যাচ্ছে 10খানা অরবিটাল ফাঁকা আছে, কিন্তু এই আয়নটার আকার এমন, সে 7 জনের বেশিকে নিজের সঙ্গে যুক্ত করতে পারছে না। কারণ যুক্ত করতে গেলে কি হবে, তার সঙ্গে এরকম অ্যাটাচমেন্ট থাকতে হবে, সংযুক্ত অবস্থায় থাকতে হবে। তো 10টা ঘর ফাঁকা থাকলেও তার আকারটাই তো পারমিট করছে না 10 জনকে নেওয়ার মতো। সে ম্যাক্সিমাম কতজনকে নিতে পারে? 7 জনকে। তো সেরকমভাবে শুধুমাত্র অরবিটাল ফাঁকা থাকলেই হবে না, এর সাথে সাথে কি পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে? তার আকার, সেই আয়নটার আকার কত বড় সেইটা।
নির্ভর করছে যে কতজনের সঙ্গে সেই জটিল যৌগটা তৈরি করবে। এখানে যেমন আমি কি কারণে গঠিত হচ্ছে সেইটা বললাম, সেইটা তোমাকে বললাম, তার সাথে সাথে আমি বললাম যে জটিল যৌগ গঠনের প্রবণতাটা কার কীরকম সেইটা বলছি। এই দুটো কারণে জটিল যৌগ তৈরি হয়। আর জটিল যৌগ কেমন দেখতে সেটা আমি একদম প্রথমেই বলেছি। তাহলে এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রবণতা। প্রবণতায় আমি কি বলতে পারি, এখানে ক্যাটায়নের আকার, সেকেন্ড হচ্ছে ক্যাটায়নের আধান ঘনত্ব, অর্থাৎ আমি কি বললাম, এখানে ক্যাটায়নগুলো নেগেটিভ চার্জ কোনো নমুনাকে বা কারোর লোন পেয়ার আছে সেই সমস্ত নমুনাকে নিজের সঙ্গে সংযোজিত করছে কিভাবে, কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে তারা ইলেকট্রন জোড় দান করছে এদের ফাঁকা অরবিটালে। কথাটা ভালো করে বোঝো, ক্যাটায়ন জটিল যৌগ তৈরি করছে কিভাবে, যারা ইলেকট্রন অতিরিক্ত নিয়ে আসছে তারা সেই ইলেকট্রনগুলোকে কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধনের মাধ্যমে ক্যাটায়নকে দিচ্ছে। কোথায় দিচ্ছে? তাদের ফাঁকা যেই সমস্ত অরবিটাল আছে সেই অরবিটালে দিচ্ছে। এবার কতগুলো অরবিটালে দিতে পারবে বা কতজন মিলে তাকে ইলেকট্রন দিতে পারবে, তার আকার যতটা পারমিট করবে ততটা। আচ্ছা, এবারে এই যে ইলেকট্রন জোড় দিতে আসছে ক্যাটায়নকে, তাহলে সেটা কি ভাবতে পারি, ক্যাটায়নগুলো তাদেরকে আকর্ষণ করছে বলেই তারা ইলেকট্রন দিতে আসছে। তাহলে এই যে আকর্ষণ করার ক্ষমতাটা কিভাবে, কিসের উপর নির্ভর করছে? আধান ঘনত্বের উপরে। যার আধান ঘনত্ব যত বেশি হবে সে ততজনকে বেশি টানতে পারবে বা তত সহজে সেই ইলেকট্রন দাতাগুলোকে, যারা ইলেকট্রন ডোনার, তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে এবং সহজে ইলেকট্রন নিয়ে নিতে পারবে। কম সংখ্যক নিক, কিন্তু ইলেকট্রনকে সহজে নিজের দিকে টেনে নিতে পারবে, আর যারা ইলেকট্রন দিচ্ছে তাদেরকে নিজের সঙ্গে যুক্ত করে নিতে পারবে। তাহলে এই দুটো কারণের ওপরে জটিল যৌগ গঠনের প্রবণতা নির্ভর করছে। ঠিক আছে, এই যে জটিল যৌগের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তোমরা আগে থেকেই পড়ে আসছো, শুধু নামটা শোনোনি বলে একটু অদ্ভুত লাগছে। যেমন দেখো হাইড্রেশনে কি হচ্ছিল, হাইড্রেশনে ক্যাটায়নগুলোতে জলের অণু চারদিক থেকে এসে ওই ক্যাটায়নটাকে আবদ্ধ করে দিচ্ছিল। তাহলে এই যে আবদ্ধ করে দেওয়ার ব্যাপারটা কি, আবদ্ধ করছে কিভাবে? জলের অণুগুলো অক্সিজেনের মাধ্যমে তার ইলেকট্রন ঘনত্বটাকে ওই ক্যাটায়নের দিকে দান করছে। অর্থাৎ একটা ক্যাটায়নকে চারিদিক থেকে যে জলের অণুগুলো ঘিরে হাইড্রেট করে দিচ্ছে। হাইড্রেট করা মানে এখানে ক্যাটায়নের প্লাস চার্জ আর জলের যে ডেল মাইনাস, যেটা ডেল মাইনাসটা কেন? অক্সিজেনের জন্যই ডেল মাইনাস, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক লোন পেয়ার আছে সেই কারণে। তো এই যে লোন পেয়ারগুলো ওই প্লাস চার্জের দিকে যাচ্ছে, তার মানে কি সেটাই অসমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন দান করছে। তাহলে এইটাও একটা জটিল যৌগ গঠনের ব্যাপার। সেখানে তো জারণ স্তর কোনোভাবে কন্ট্রোল করছে না যে একটাই জারণ স্তর তাই একটাই জলের অণু আসবে, সেখানে তো সেটা হচ্ছে না, একসঙ্গে অনেকগুলো জলের অণু এসে ওই ক্যাটায়নকে আবদ্ধ করছে। শুধু তাই নয়, এটা ছাড়াও তোমরা আরও একটা জটিল যৌগের উদাহরণ পড়েছো। কি বলতো, যখন ওই ধাতব আয়নগুলোকে অ্যামোনিয়া দ্রবণে দেওয়া হচ্ছিল, সেখানে ওই ধাতব আয়ন এবং ইলেকট্রন কি হচ্ছিল, অ্যামোনিয়া দ্রবণ দ্বারা দ্রাবকায়িত হয়ে যাচ্ছিল। সেটাও কিন্তু একটা জটিল যৌগ গঠনের উদাহরণ। এই নামটা তোমরা আজকে শুনছো, কারণ প্রথম দিন শুনলে হয়তো অতটা বুঝতে পারতে না। এখন হাইড্রেশন বা অ্যামোনিয়েটেড হয়ে যাওয়া বা অ্যামোনিয়েশন, এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো, তো এখন এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারবে। আর কেন তৈরি হবে? কারণ এই ফাঁকা অরবিটাল থাকার জন্য, এবং তাদের আকার যতটা পারমিট করবে, আধান ঘনত্ব যা হবে সেই হিসাবে জটিল যৌগ গঠিত হবে। ঠিক আছে, তো আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে একটু অন্য ধরনের উদাহরণ দেখি। অ্যামোনিয়ার সঙ্গে যা হয় বা জলের সঙ্গে যা হয় সেটা তো তোমরা গ্রুপ 1-এই পড়েছো, গ্রুপ 2-তেও সেম হবে, তাই ওই একই উদাহরণ এখানে বলবো না, এখানে একটু আলাদা উদাহরণ দেখা যাক।
বেরিলিয়াম 2+, এর সঙ্গে যদি 2F- দেওয়া হয় তাহলে দেখা গেছে BeF2 এই যৌগটা তৈরি হচ্ছে। এই BeF2কে যদি আরও F- এর সঙ্গে দেওয়া হয় তাহলে ফাইনালি দেখা যায় BeF4 2- এই যৌগটা গঠন করে বসে থাকে। BeF4 2- এই যৌগটা গঠন করে বসে থাকে। বোঝাতে পারলাম? BeF4 2-, তাহলে এইখানে দেখো বেরিলিয়ামের তো যোজ্যতা স্তর কত ছিল? 2+। বেরিলিয়ামের যোজ্যতা স্তর 2+ ছিল, তাহলে তো এই দুটো F- এর সঙ্গে কম্বাইন করে এই অবস্থাতেই তো সুস্থিত হয়ে যেতে পারতো। মানে এই অবস্থার পরে যদি আমরা বিক্রিয়া না করাতাম তাহলে এটাই থাকতো। কিন্তু এই যৌগটাকে আবার এই F- এর সঙ্গে বিক্রিয়া করতে দেখা যাচ্ছে BeF4 2- হচ্ছে। তার মানে কি? তাহলে এখানে যে বেরিলিয়াম সেন্টারটা রয়েছে তার আরও ইলেকট্রন নেওয়ার প্রবণতা আছে, তার মানে তার আরও ফাঁকা অরবিটাল আছে, সেই কারণে আরও দুজন F- কে নিজের সঙ্গে সংযুক্ত করতে পারছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এটা ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে ফাঁকা অরবিটাল থাকার জন্য ও অধিক আধান ঘনত্বের জন্য। বেরিলিয়াম 2+ দেখা যাক। বেরিলিয়াম 2+ এর কনফিগারেশন হচ্ছে 1s2 2s0 2p0। তো 2s এর ঘরটা ফাঁকা, 2p এরও ঘরটা ফাঁকা। এবারে 4টে F- আছে মনে করো, 4টে F- মানে কি? জোড়বদ্ধ ইলেকট্রন। তাহলে এ যখন এখানে ইলেকট্রন দিচ্ছে এখানে এক জোড়, এখানে যখন দিচ্ছে এখানে এক জোড়, এই দিচ্ছে এইখানে এক জোড়, আবার এখানে দিচ্ছে এখানে এক জোড়। তাহলে দেখো এর এই পুরো বিষয়টাই কি হলো? অক্টেট ফিল আপ হয়ে গেল। অক্টেট ফিল আপ হয়ে গেল মানে এটা সুস্থিত হয়ে গেল। তো সেই কারণে ওই যে বললাম যে জারণ স্তরের উপরই নির্ভর করে না জটিল যৌগের গঠনটা। জারণ স্তরের যে সংখ্যাটা তার উপরে জটিল যৌগতে কতগুলো ইলেকট্রন দাতা যুক্ত হবে সেইটা নির্ভর করে না। নির্ভর করে কি? কতগুলো ফাঁকা অরবিটাল আছে এবং তাদের গ্রহণযোগ্যতা কতটা। গ্রহণযোগ্যতা মানে তাদের আকার কীরকম, আধান ঘনত্ব কীরকম, তার উপর নির্ভর করছে। ঠিক আছে, এবার এর বেশি সম্ভব নয় কারণ 2p-র পরে আর অতিরিক্ত কোনো অরবিটাল নেই, তাই এখানে ম্যাক্সিমাম 4। ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। জটিল যৌগকে বলা হয় কোঅর্ডিনেশন, যেহেতু কোঅর্ডিনেট বন্ড করছে, কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে, সেই কারণে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবারে তোমরা বুঝতে পারবে বিষয়টা। দেখো এই যে বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে BeH2 যখন গঠনগুলো দেখেছো না? বেরিলিয়াম যেটা সেটা 4 দিক থেকে 4 জনের সঙ্গে যুক্ত। এখানে কি? এখানেও ফ্লুরাইডের সঙ্গে এরকম 4 দিক থেকে যুক্ত আছে। তো সেই কারণের জন্যই। এবারে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও এরকম দেখা যায়, ক্যালসিয়ামের ক্ষেত্রেও দেখা যায়, তারা জলের উপস্থিতিতে ওরকম জটিল যৌগ তৈরি করছে। যেমন আরেকটা এক্সাম্পল আমি দেখাই তোমাদের। ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, একে যদি জলে যোগ করা হয়, জলে যোগ করলে দেখা গেছে ক্যালসিয়াম H2O6 2+,
এরকম একটা আয়ন তৈরি করে, H2O6 2+ এরকম আয়ন তৈরি করে। তাহলে দেখো ক্যালসিয়ামের সঙ্গে 6টা জল যুক্ত হয়েছে, কিন্তু ক্যালসিয়ামের এখানে যোজ্যতার স্তর কত 2, তাহলে তো 2টো জলের অণু লাগতে পারতো, কিন্তু 6 জন লেগেছে মানে নিশ্চয়ই ওই ফাঁকা অরবিটালে জল ইলেকট্রন দান করেছে সেই হিসাবে। তাহলে এখানে দেখা যাক আর্গন 4s0 4p0 4d0 4f0 এরকম সব আছে, তাই তো। 4s এর আগে 3dটাও আছে, 4s এর আগে 3d আছে। তাহলে দেখো এতগুলো অরবিটাল ফাঁকা, তো সবকটা অরবিটালেই তো আর ইলেকট্রন গ্রহণ করে পূরণ করে নিতে পারবে না, কারণ তার আকার অতটা পারমিট করবে না। তো কত অবধি পারমিট করছে? ম্যাক্সিমাম 6 পর্যন্ত। সেই কারণে এই যে ক্যালসিয়াম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা জলের অণু। এবারে এখানে ক্যালসিয়াম 2+ আছে, তো জলের অণুটা তো এই আধানকে পুরোপুরি নিস্তড়িত করে দিচ্ছে না, 2+ আধানটা আছে, এবার তাতে ইলেকট্রন দান করছে। তাই আমরা এখানে এই জটিল লবণটাকে এইভাবে লিখে বাইরে 2+ আধানটাকে দেখিয়েছি। এই 2+ আধানটা ক্যালসিয়ামের জন্য, কারণ জল তো একটা নিস্তড়িত অণু, জল তো নিস্তড়িত অণু, সে এই আধানটাকে তো নিস্তড়িত দেখে মনে হচ্ছে এই আধানটাকে নিস্তড়িত করে দিচ্ছে, কারণ ইলেকট্রন জোর দান করছে, এই আধানটা নিস্তড়িত করে দিচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে তো ইলেকট্রন দান করে দিচ্ছে না, তাই না? এটা তো একটা আয়নীয় নমুনা, একে তো জলের অণুগুলো সম্পূর্ণরূপে ইলেকট্রন দান করলে তখন নিস্তড়িত হয়ে যেত, কিন্তু ইলেকট্রনটা তো এই কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে শেয়ার করছে। তো সেই কারণে আমরা এই প্লাস চার্জটাকে নিস্তড়িত লিখবো না, যা প্লাস চার্জ আছে সেইটাকে আমরা এখানে লিখবো। তো এটা একটা জটিল লবণ। তো এইভাবেই এরকম জটিল লবণ গঠন করতে পারে। গ্রুপ 1-এর আয়নগুলোও করতে পারে, গ্রুপ 2-এর আয়নগুলোও করতে পারে। গ্রুপ 1-এ আমরা জটিল যৌগের কথা এরকমভাবে স্পেসিফিক্যালি বলিনি, এই ক্ষেত্রে বললাম। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি বলবো, এই যে যারা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন জোড় অন্যের থেকে গ্রহণ করছে, সেই কেন্দ্রটাকে একটা নাম দেওয়া হয়, এবং যারা ইলেকট্রন জোড় দান করছে সেই কেন্দ্রটাকে আরেকটা নাম দেওয়া হয়। যেমন এইখানে দেখো এই ক্যালসিয়াম সেন্টারটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই একে বলা হয় লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। আর জল এটা হচ্ছে লুইস বেস, অর্থাৎ ইলেকট্রন দাতা। এটা জেনে রাখো, তোমরা যখন অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম পড়বে তখন এই কনসেপ্টগুলো তোমাদের লাগবে। তো ইলেকট্রন জোড় দাতা হচ্ছে লুইস বেস, আর ইলেকট্রন জোড় গ্রহীতা তারা হচ্ছে লুইস অ্যাসিড। ইলেকট্রন জোড়, হ্যাঁ, ইলেকট্রন গ্রহীতা, এবার ইলেকট্রন কিভাবে গ্রহণ করছে? জোড়ের মাধ্যমে গ্রহণ করছে, তাই ইলেকট্রন জোড়। তাহলে জটিল যৌগের কনসেপ্ট আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। নেক্সট, তোমরা এই বিষয়টা একটু ভালো করে দেখবে, নতুন বিষয়, বুঝতে একটু হয়তো সময় লাগবে, বাট বুঝতে পারবে। যেভাবে বুঝতে পারো আমি চেষ্টা করেছি সেইভাবে বোঝানোর, হেল্প হলে খুবই ভালো হয়, তাহলে আমার বোঝানোটা সার্থক। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে আরো কিছু লবণ না, জাস্ট আমি একটা লবণের কথাই বলি, বাকিরা তোমরা ওই মতোই বুঝে যাবে। সেটা হচ্ছে কার্বনেট লবণ। এখানে BeCO3, MgCO3, CaCO3, SrCO3 আর BaCO3। এই লবণগুলোর যদি বলা হয়
ল্যাটিস এনার্জি। বলো তোমরা ল্যাটিস এনার্জি কি হবে? ল্যাটিস এনার্জি। তারপরে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি মানে তাপীয় স্থায়িত্ব। থার্মাল স্টেবিলিটি। মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট। ল্যাটিস এনার্জি। ওয়াটার সলিউবিলিটি। ওয়াটার সলিউবিলিটি। এতগুলো পয়েন্ট কি হবে? দেখো, আমি বেরিলিয়াম আর কার্বনেটের ঘটনাটা বলছি, বাকিগুলো তোমরা আন্দাজ করে নাও। দিস ইজ বেরিলিয়াম 2+ and this is carbonate CO3 2-। তাহলে সমন্বয় এখানে কি কাজ করবে? পোলারাইজেশন। পোলারাইজেশন কাজ করবে। পোলারাইজেশন যদি কাজ করে তাহলে কি হবে? এই যৌগটা সমযোজী হয়ে যাবে, সমযোজী চরিত্র লাভ করে। সমযোজী চরিত্র লাভ করলে ল্যাটিস এনার্জি কি হবে? এইটার ক্ষেত্রে একদমই কম হবে, ল্যাটিস এনার্জি কম হবে। কিন্তু যত এদিকে যাচ্ছ তত বেরিয়াম আর কার্বনেট এই দুজনের আকার প্রায় সমান, একটা সামঞ্জস্যতা আছে, তাই তাদের মধ্যে কম্বিনেশনটাও প্রপার হবে, তাই সেক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা বেশি হবে এবং তারা সম্পূর্ণ আয়নীয় চরিত্র বিশিষ্ট থাকবে। আমি এখানে ডিটেলস প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি আর লিখছি না, তোমরা বিষয়গুলো আগে পড়েছো এবং বুঝেওছো, সেই কারণে। তো আমি এখানে ল্যাটিস এনার্জি কি লিখব? বাড়ছে। ল্যাটিস এনার্জি বাড়ছে। থার্মাল স্টেবিলিটি বাড়ছে। ল্যাটিস এনার্জি বাড়লে থার্মাল স্টেবিলিটিও বাড়বে। ল্যাটিস এনার্জি বাড়লে থার্মাল স্টেবিলিটি বাড়বে। মেল্টিং পয়েন্ট বাড়বে। সবই প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটার সাথে রিলেটেড। ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি আমি আগেই বলেছি, এখানে ভুল করে লিখে ফেলেছি ল্যাটিস এনার্জিটা। আচ্ছা, ওয়াটার সলিউবিলিটি। এইবারে দেখো, এই যে দুটো আয়ন আছে, এই দুটো আয়নের কারোরই কি হচ্ছে? হাইড্রেশন এনথালপি অত ভালো নয়। তার কারণ এদের আকার বড়, আধান ঘনত্ব কম। বড় আকৃতির আয়ন হলে তাদের আধান ঘনত্ব কম হবে, আধান ঘনত্ব কম হলে তাদের হাইড্রেশন কম হবে, তাই তাদের ল্যাটিস এনার্জিকে হাইড্রেশন এনার্জিটা অতিক্রম করতে পারছে না। আর ল্যাটিস এনার্জিকে যদি হাইড্রেশন এনার্জি অতিক্রম না করে তাহলে সেই লবণটা জলে দ্রবীভূত হবে না। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে এদিক থেকে এদিকে কমছে, কারণ হাইড্রেশন এনার্জি কম হয়। আর বেরিলিয়াম কার্বনেটে বেরিলিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি প্রচণ্ডই বেশি, তাহলে এটা হাইড্রেট হয়ে গেল সেই কারণে। আর এদের দুজনের আকারের অনেক পার্থক্য আছে, তাই দুটো আয়নের মধ্যেকার আকর্ষণীয় প্রভাব কম, তাই তারা সহজেই জল দ্বারা বিয়োজিত হয়ে, মানে জলের উপস্থিতিতে আয়ন দুটো সেপারেট হয়ে যাবে, হয়ে গিয়ে হাইড্রেট হয়ে যাবে, আর হাইড্রেট হয়ে গেলেই তারা দ্রবীভূত হয়ে গেল। আর এদের ল্যাটিস এনার্জিও কম, যেটা দেখো এই যে এদিকে বলেছি যে ল্যাটিস এনার্জিটা এদিক থেকে এদিকে বাড়ছে, তার মানে কি এটা নিশ্চয়ই সব থেকে কম ল্যাটিস এনার্জি এদের মধ্যে। ওকে, এটা হলো কার্বনেটের আলোচনা। কার্বনেট যেরকম আমি তোমাদেরকে বললাম, তোমরা একটু এইগুলো চেষ্টা করো তো। সালফেট লবণ, সালফেট লবণটা চেষ্টা করো। হ্যাঁ, এই সালফেট লবণের যে পয়েন্টগুলো আমি বললাম, মানে এই যে ল্যাটিস এনার্জি, থার্মাল স্টেবিলিটি, মেল্টিং পয়েন্ট আর ওয়াটার সলিউবিলিটি কি হবে সেইটা আমরা তোমাকে, মানে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে।
যে এদের অর্ডারগুলো কি হবে। অর্ডারগুলো লিখবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, যেভাবেই পারো অর্ডারগুলো লিখবে, এবং তার পেছনে কারণ কি সেটাও কিন্তু আমাকে মেনশন করবে। ওকে, সো রাসায়নিক চরিত্র সংক্রান্ত আলোচনা মোটামুটি এইগুলো নিয়েই ছিল। এরপর আমরা জাস্ট আরেকটা বিষয় নিয়ে কথা বলে এই লেকচারটা শেষ করব, এই সেশনটা কমপ্লিট করব। সেটা হচ্ছে আমরা দেখো গ্রুপ 2 পড়বার সময় কিছু কিছু ক্ষেত্রে দেখলাম, বিশেষ করে রাসায়নিক চরিত্রের ক্ষেত্রে, যে বেরিলিয়ামের কিছু কিছু জায়গায় একটু বিভিন্নতা আছে। হয়তো গ্রুপ 2 এর অন্যান্য মৌলগুলো আয়নীয় যৌগ করছে একজন অ্যানায়নের সঙ্গে, কিন্তু বেরিলিয়াম সেই অ্যানায়নটার সঙ্গে সমযোজী যৌগ করছে। আবার বেরিলিয়ামের হাইড্রেশন এনথ্যালপি বেশি, বেরিলিয়াম 2+ আয়নের চার্জ ডেন্সিটি বেশি, আকারও ছোট, তারপরে ইলেকট্রন চাহিদা রয়েছে, অর্থাৎ লিউইস অ্যাসিডের মতো আচরণ করছে বেরিলিয়াম সেন্টার, যে কারণে পলিমারিক গঠন তৈরি হলো, তাই না? তারপরে এখানে দেখা যাচ্ছে জটিল যৌগ গঠন করতে পারছে। তো বেরিলিয়ামের এই যে অস্বাভাবিক আচরণ আছে, এই আচরণটা দেখা গেছে অ্যালুমিনিয়াম, আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 13-এর একটা এলিমেন্ট অ্যালুমিনিয়াম, যে কিনা 3rd পিরিয়ডে আছে। বেরিলিয়াম তো 2nd পিরিয়ড এলিমেন্ট, আর অ্যালুমিনিয়াম হচ্ছে 3rd পিরিয়ড এলিমেন্ট যে রয়েছে, সেখানে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের একটা সাদৃশ্যতা দেখা যায়। আর যদি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের তোমরা পজিশনটা দেখো, তাহলে দেখবে এরা কর্ণ বরাবর আছে, মানে ডায়াগোনালি আছে। তো এই বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের কিছু কিছু ধর্ম এক্সপেরিমেন্টালি দেখা গেছে একদম সেম বা প্রায় সেম। তাই জন্য বলা হয় যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে একটা কর্ণ সম্পর্ক আছে। মূলত কর্ণ সম্পর্ক তো তোমরা পর্যায় সারণীতে পড়েছো, যেখানে কি বলা হয় যে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় মৌলগুলোর মধ্যে কিছু কিছু মৌল এমন রয়েছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু সামঞ্জস্যতা দেখা যায়। সেটা ভৌত চরিত্র হতে পারে কিংবা রাসায়নিক চরিত্র হতে পারে। তো এখানে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের যে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যতা আছে, সেইগুলোর কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরছি। সেইগুলো নিয়ে আলোচনা করে আমরা আজকের এই ভিডিও লেকচারটা এন্ড করব। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট আমাদের বেরিলিয়াম ও অ্যালুমিনিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ, কর্ণ সম্পর্ক। ফার্স্ট যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দেখো বেরিলিয়াম 2+ এবং Al3+, এই দুটোর আয়নিক রেডিয়াস যেগুলো সামঞ্জস্যতা, মানে এই যে কর্ণ সম্পর্ক বলছি, এইগুলো সামঞ্জস্যতা বা সাদৃশ্যতা দেখছি আমরা এখানে। যা যা আমরা কথা বলবো সেগুলো সব সাদৃশ্যতা, কর্ণ সম্পর্ক নিয়ে কথা বলছি। তো কর্ণ সম্পর্ক অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে যা যা দেখা যায়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই দেখা যায়। কি কি দেখা যায় সেইগুলো বলছি। বেরিলিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ এর আয়নিক রেডিয়াস একই, প্রায় কাছাকাছি। দু নম্বর হচ্ছে পোলারাইজিং পাওয়ার, এটাও প্রায় সেম। 3 নম্বর হচ্ছে সমযোজী যৌগ গঠন। সমযোজী যৌগ গঠন যেমন BeCl2, AlCl3, এরা সমযোজী, এরা সবাই সমযোজী। 4 নম্বর হচ্ছে সেতু বন্ধন গঠন।
সেতু বন্ধন গঠন। সেতু বন্ধন দেখো তুমি BeCl2 তে দেখেছো, AlCl3 ক্ষেত্রেও সেতু বন্ধন দেখা যায়। কিরকম জানো তো? এই যে এইরকম। এইরকম সেতু বন্ধন হচ্ছে। BeCl2 হোল N যেটা, তার ক্ষেত্রে সেতু বন্ধন দেখেছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও আমরা এরকম সেতু বন্ধন দেখেছি। 5 নম্বর, BeO Al2O3। আগের দিনে বলেছি এরা কি উভধর্মী। উভধর্মী অর্থাৎ অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, আবার ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। 6 নম্বর, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম এরা অ্যাসিড বা বেস এর সাথে, অ্যাসিড বা বেসের সাথে বিক্রিয়ায়, অ্যাসিড বা বেসের সাথে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে। H2 গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো এই চরিত্রগুলো সবই একই রকম হচ্ছে। তুমি ভৌত চরিত্র বলো বা রাসায়নিক চরিত্র বলো, সব একই রকম। সাত নম্বর, কার্বাইড। যদি কার্বাইডের রেসপেক্টে বলি, কার্বাইড এখানে দেখতে পাচ্ছি Be2C কার্বাইড তৈরি করে, আর অ্যালুমিনিয়াম তৈরি করে Al4C3। এইগুলো হচ্ছে কার্বাইডের সংকেত। এদেরকে যদি আদ্য বিশ্লেষণ করা হয়, দুটোর ক্ষেত্রেই মিথেন পাওয়া যায়। মানে বেরিলিয়াম কার্বাইড বলো বা অ্যালুমিনিয়াম কার্বাইড বলো, বেরিলিয়াম কার্বাইডের তো আদ্য বিশ্লেষণে মিথেন হয়, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। অ্যালুমিনিয়াম কার্বাইডকেও যদি আদ্য বিশ্লেষণ করা হয় তাহলেও মিথেন পাওয়া যায়, যদিও এর ফর্মুলাটা আলাদা, কিন্তু একে আদ্য বিশ্লেষণ করলে মিথেন পাওয়া যায়। তো এরা দুজন মিথানাইট, তাই না? মিথানাইট। আরও কি আরও আছে বেশ কিছু ধর্ম রয়েছে, যেই ধর্মগুলো একই রকম হওয়ার কারণে বলা হয়েছে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ আছে। 8 নম্বর, নাইট্রাইট Be3N2Aln এরা হচ্ছে নাইট্রাইট। এদের দুজনকেই আদ্য বিশ্লেষণ করা হলে এখান থেকে অ্যামোনিয়া পাওয়া যায়। আর এ কি করবে, এখান থেকে বেরিলিয়াম হাইড্রোক্সাইড করবে, আর এইটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড করবে। আমি একটু মানে ছোট করে লিখছি যাতে তাড়াতাড়ি হয় জিনিসটা। কি বললাম, দুজনেই নাইট্রাইট তৈরি করে, দুজনেই নাইট্রোজেনের সঙ্গে নাইট্রাইট যৌগ তৈরি করে, যাদের আদ্য বিশ্লেষণ করলে দুজনের ক্ষেত্রেই পৃথকভাবে অ্যামোনিয়া পাওয়া যায়, আর বাকিটা হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করে। মানে নাইট্রাইট অংশটা অ্যামোনিয়া করলো, আর বাকি অংশটা জলের সঙ্গে হাইড্রোক্সাইড যৌগ করলো। ওকে, নেক্সট, জটিল যৌগ গঠন। যেমন BeF2-র সঙ্গে F- কে কম্বাইন করলে BeF4 2- তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। তেমনি AlF3-র সঙ্গে যদি আরও F- কম্বাইন করে দেওয়া হয় তাহলে AlF6 3- তৈরি হবে, AlF6 3-। তাহলে এর দুজনই কি জটিল লবণ বা জটিল যৌগ।
জটিল যৌগ বলবো না, জটিল আয়ন তৈরি করছে। তাহলে দেখেছো তো যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের বেরিলিয়াম ঠিক যেই ধরনের বিক্রিয়া করে, অ্যালুমিনিয়ামও ঠিক সেই ধরনের বিক্রিয়া করে, সেই যৌগ উৎপন্ন করে। তাই জন্য বলা হয়েছে যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং পর্যায় সারণীতে তারা যেহেতু একটা কর্ণ বরাবর রয়েছে, তাই সেই সম্পর্কটাকে বা সেই সাদৃশ্যমূলক সম্পর্কটাকে বলা হয়েছে কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, তো গ্রুপ 2 সংক্রান্ত যাবতীয় আলোচনা আজকের এইখানেই শেষ হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো করে দেখো। বিষয়গুলোকে আমি চেষ্টা করেছি তোমাদের যাতে বোধগম্য হয় সেইভাবে প্রেজেন্ট করবার। আর কি বিষয়ের ওপরে তোমরা ভিডিও চাও সেইগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। সবাই ভালো থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। গুড বাই।